রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনীর একটাই পরিচয়, তিনি রবীন্দ্রনাথের সহধর্মিণী এবং সহমর্মিণীও। তার যেন আর কোনো পরিচয় নেই। এই নারী বেঁচেছিলেন মাত্র 28 বছর। 19 বছরের কোটায় হয়েছিলেন রবীন্দ্রনাথের বউ। মৃণালিনী প্রসঙ্গে লেখা হয়েছে বেশ কয়েকটি বই এবং প্রবন্ধ। কেমন ছিল মৃণালিনীর জীবনের অন্দরমহল? রবি ঠাকুরের বউ হওয়া ব্যাপারটা আসলে ঠিক কেমন? মৃণালিনী প্রসঙ্গে কোনো গ্রন্থে, কোনো নিবন্ধে নেই এর অন্বেষণ। এই নারীর দাম্পত্য জীবনের গহনে আজও পৌঁছায়নি কোনো ডুবসাঁতারুর অনুসন্ধান। রবীন্দ্রনাথের চিঠির উত্তরে মৃণালিনীও নিশ্চয়ই লিখেছিলেন অনেক চিঠি। সেই সব চিঠিতে তার একান্ত ব্যক্তিগত বেদনাদীর্ণ উচ্চারণও ছিল নিশ্চয়ই। একটি চিঠিও পাওয়া যায়নি। রবীন্দ্রনাথের অব্যর্থ পৌরোহিত্যে লুপ্ত হয়েছে সেই আর্তিময় অসহায় পত্রগুচ্ছ। মৃণালিনী যদি লিখতেন তার আত্মকথা, সেই লুকোনো আত্মকথার বিলোপন ঘটত নিঃসন্দেহে। এমনই যে ঘটেনি এ কথাই বা বলি কি করে? কি লিখতেন মৃণালিনী তার লুকোনো আত্মকথায়? এই উপন্যাসে সেটাই ভাবার চেষ্টা করেছি। 1886 থেকে 1896 এই 10 বছরের মধ্যে আমাকে 5টি ছেলে মেয়ে দিলেন আপনাদের রবি ঠাকুর। আতুর ঘর থেকে আমি তো প্রায় বেরোতেই পারিনি। আমার সঙ্গে রবি ঠাকুরের বিয়ে হয় 1290-এর 24শে অঘ্রাণ। ওর কাছে পরে জেনেছি ইংরেজি তারিখটা ছিল 1883-র 9ই ডিসেম্বর। আমার বয়স তখন 9 বছর 9 মাস। আর আপনাদের রবীন্দ্রনাথ কি সুন্দর দেখতে, তরতাজা 23। আমার প্রথমটা মেয়ে বেলা, ও পেটে এলো আমার 11 বছর কমাস বয়সে। প্রথম মা হয়ে মেয়ের মুখ দেখলাম 12 বছর বয়সে। সেই শুরু। আমার বড় ছেলে রথি পেটে এলো পরের বছর, জন্মালো 1888-র ডিসেম্বরে। এরপর জন্মালো আমার সেজ মেয়ে, আমার তৃতীয় সন্তান রেণুকা। তারিখগুলো সব গণ্ডগোল হয়ে যায়। যতদূর মনে পড়ছে রেণুকা বা রানীর জন্মদিন 1891-এর 23শে জানুয়ারি। এই যা, আপনাদের রবি ঠাকুরের মতো আমি লেখক নই, গুছিয়ে লিখতে পারি নে। বেলা, যার ভালো নাম মাধুরীলতা, তার জন্মদিন আর রথির জন্মদিনের কথা তো বলাই হলো না। যতদূর মনে পড়ছে বেলা জন্মেছে 1886-র 25শে অক্টোবর। মনে আছে, পুজোর মাস। আর রথির জন্মদিন 27শে ডিসেম্বর। শীতকাল, খুব শীত পড়েছিল সেবার। আতুর ঘরে খুব কষ্ট পেয়েছিলুম। শীতকালের যাদের ছেলেপুলে হয়েছে সেই মায়েরা বুঝবে আমার কষ্টের কথা। রেণুকা জন্মালো আবার শীতকালেই। শীতকাল মানেই যেন আতুর ঘর। শীতকাল এলেই আমার ভয় করত। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, কি সুন্দর বাড়ি বলুন তো। কিন্তু সেই বাড়ির ওই আতুর ঘরটা যদি দেখতেন বুঝতেন কেন বলছি এ কথা। শীতকালে ওই ঘরটা ছিল বাড়ির সবচেয়ে ঠান্ডা আর অন্ধকার ঘর। এতটুকু রোদ্দুর ঢুকতো না। আমার ছোট মেয়ে মীরা, যার একটা পোশাকি নামও আছে অতসীলতা, সেও আমায় রেহাই দিল না। জন্মালো সেই শীতকালেই। মাপ করবেন যদি তারিখের গণ্ডগোল করে ফেলি। এতগুলো জন্মদিন তো। মীরা জন্মালো 1894-এর 12ই জানুয়ারি। উনি হেসে বললেন, আমার কনিষ্ঠ শাবক। আমাদের বললেন না কেন? চোখে জল এলো আমার। 1896 সালে এলো আমার ছোট ছেলে, আমার 5 নম্বর, সমীন্দ্রনাথ ঠাকুর। ঠিক ওর মতো দেখতে। ও নিশ্চয়ই শীতকালে জন্মায়নি। আপনারা ভাবছেন তো?
সমীও সেই শীতে, 12ই ডিসেম্বর। আমার 5 ছেলে মেয়েরই 4টেই শীতকাল, আর বেলা মানে মাধুরীলতা ও শরৎকাল। কি আশ্চর্য, ওর বরের নামও শরৎ। ওকে একদিন মজা করে বললুম, দেখো তো, বেলির সঙ্গে শরতের সম্পর্ক সেই জন্ম থেকেই। উনি এতটুকু হাসলেন না। উনি যে কতবার বলেছেন আমার কোনো রসবোধ নেই। যে মেয়েদের সঙ্গ উনি পছন্দ করেন, যাদের কথা শুনতে, যাদের সঙ্গে কথা বলতে, যাদের চিঠি লিখতে ওর ভালো লাগে, তাদের মধ্যে আমি পড়ি না। একটাই কারণ, আমার তেমন শিক্ষা দীক্ষা নেই, সুতরাং বোধবুদ্ধিরও খোলতাই হয়নি। ইন্দিরা আমার মেজ ভাসুর সত্যেন ঠাকুরের মেয়ে, আমার চেয়ে মাস কয়েকের ছোট। ওর সঙ্গে আপনাদের রবি ঠাকুরের বড় ভাব। উনি যে কত চিঠি ওকে লিখেছেন, আর সেসব কি লম্বা লম্বা চিঠি। চিঠি নয় তো, সব মনের কথা, কত ভাবনা। আমাকে কোনোদিন বলেন না সেসব। ইন্দিরা ওর ভাইজি, সে কথা উনি ভুলে যান। মনে হয় ইন্দিরা ওর বন্ধু, মনের মানুষ। পরের চিঠি পড়তে নেই, তবু আমি ইন্দিরাকে লেখা কিছু কিছু চিঠি না পড়ে পারিনি। সব যে বুঝতে পেরেছি তা নয়, তবে একটা জিনিস বুঝতে পেরেছি, ইন্দিরার সঙ্গে উনি হৃদয়ের কথা বলতে পারেন। কোনো রাগ ঠাক নেই, সব কথা। কারণ উনি জানেন ইন্দিরা বুঝতে পারবে। আমার সঙ্গে মনের কথা বলেন না, আমি যে বুঝতে পারবো না। আমার মনে আছে বিবিকে, মানে ইন্দিরাকে, ওর ডাকনাম তো বিবি, ও তো খুব মেম সাহেব কতদিন বিলেতে ছিল, তাই ওর ডাকনাম বোধহয় বিবি। ইংরেজিতে কথা বলতে পারে, আবার ফরাসিতেও কথা বলতে পারে। ওকে একটা চিঠিতে উনি লিখেছেন, আমার স্পষ্ট মনে আছে। তোকে আমি যেসব চিঠি লিখেছি, তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে, এমন আমার আর কোনো লেখায় হয়নি। তোকে আমি যখন লিখি, তখন আমার এ কথা কখনো মনে উদয় হয় না যে তুই আমার কোনো কথা বুঝবি নে, কিংবা ভুল বুঝবি, কিংবা বিশ্বাস করবি নে, কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য কথা, সেগুলোকে তুই কেবলমাত্র সুরচিত কাব্যকথা বলে মনে করবি। এসব হুবহু ওর কথা, আর কারই বা হবে? এরকম আর কে লিখতে পারে? এত ভালো লেগেছিল, অনেকবার পড়েছিল, তাই ভুলিনি। একদিন বললুম, বিবির সঙ্গে যেমন মনের কথা বলো, আমার সঙ্গেও বলো না কেন? বলেই মনে হলো, ইস, কেন বললুম। নিজেকে খুব ছোট মনে হলো, আর খুব লজ্জাও করলো, আর একটু ভয়ও করলো। উনি রেগে যাবেন না তো? রাগ তো উনি প্রকাশ করেন না, শুধু গম্ভীর হয়ে যান। উনি কিন্তু সামান্য হাসলেন। আমি দেখলুম ঠোঁটে হাসিটুকু মিলিয়ে যেতেই ওর বড় বড় চোখ দুটির মধ্যে কেমন যেন ব্যথার ভাব জেগে উঠল। উনি মৃদুভাবে বললেন, তোমার সঙ্গে মনের কথা কতবার তো বলেছি। আমি কথা বললে তো মনের কথাই বলি। কই বলো, শুধু তো সংসারের আর দরকারের কথা বলো। আবার ওর মুখে হাসি ফুটল। উনি কি সুন্দর ছড়া করে বললেন, তুমি মোরে পারো না বুঝিতে, কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আখির কাছে, প্রসারিত অবিরত মন। আমি বললুম, তুমি আমার এত কাছের মানুষ, তোমার সঙ্গে এত বছর ঘর করেছি, তবু তোমার মন কি জিনিস কেন আমি বুঝিতে পারি নে। অন্যদের তো পারি, তোমাকে পারি নে।
এবারও উনি হাসলেন বটে, কিন্তু এইটুকু বুঝলাম সেই হাসির মধ্যে কোথাও ব্যথা আছে। ঠিক ব্যথা নয়, অভিমান। আবার উনি কবিতা করে জবাব দিলেন, এই রকম কিছুটা, এ যে সখী সমস্ত হৃদয়, এ রাজ্যের আদি অন্ত নাহি জানো, এ তবু তোমার রাজধানী। আরও যেন কী সব বলেছিলেন, কোথা জল কোথা কুল, দিক হয়ে যায় ভুল, এইরকম কিছু। আমি বললুম, কবিতাই বলো আর যাই বলো, তোমার সঙ্গে এত বছর থাকলুম, তোমার ছেলে মেয়ের মা হলুম, তোমার সংসার টানলুম, কিন্তু তোমার মনের কতটুকু পেলুম? অন্যেরা অনেক বেশি পেয়েছে, আমি কতটুকু পেয়েছি বলো? সব সময় মনে হয় একটা আড়াল, কিছুতেই সেই আড়ালের ওপারে যেতে পারিনে। উনি আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন। এ হাসি মোটেই খুশির নয়।